কিন্তু মেয়ে মানুষটি আলাদা ভাইয়া। যে নারীকে দেখলে তোমার বুকের বাঁ পাশে চিনচিন করে ব্যথা অনুভব হয়, সে নারীর মুখে হাসি দেখার জন্য তুমি দুনিয়াটা উল্টোপাল্টা করে ফেলতে পারো। তার সামনে এমন বন্ধুত্ব বড্ড ফিকে হয়ে যায়। ভালোবাসা জিনিসটা বড্ড বেহায়া। একবার প্রেমে পড়ো না, তারপরে বুঝবে নারী সঙ্গ কতটা ভয়ানক হয়ে উঠতে পারে। ওই একজোড়া কাজল কালো চোখের মাঝে তুমি স্বর্গ খুঁজে পাবে। তা মারা খাওয়া প্রাণী তুমিও কি খুঁজে পেয়েছিলে নাকি স্বর্গ? আরে আমি তো ভুলেই গেছি, তুমি খুঁজে পেয়েছিলে জন্যই তো আজ মারা খেয়ে বসে আছো। উৎসবের কথা শুনে নির্ভীক আর তিশান দুজনেই শব্দ করে হেসে উঠল। তিশান হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, স্বর্গ খুঁজে পেয়েছিলাম কিনা জানি না, তবে এতটুকু আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার ধ্বংসের পেছনে তার কাজল কালো দুই চোখই দায়ী। না আমি সেই চোখের মাঝে নিজের স্বর্গ খোঁজার চেষ্টা করতাম, আর না আমার জীবনের ধ্বংসলীলার সূত্রপাত ঘটত। বকুল ফুল, ও বকুল ফুল। প্রভা নামটা ধরে ডাকতে সমীয়কে থামিয়ে দিয়ে বলল, আবার ওকে কেন ডাকছিস? কেন, কি সমস্যা? ওকে দেখলে আমার লাগে, মানে কেমন কে নিজের লাগে। কেমন লাগে? সমী চটে গিয়ে বলল, কেমন লাগে বুঝিস না? একটা ছেলে যদি মেয়েদের মতো আচরণ করে তাহলে ওকে দেখলে কেমন লাগবে? ইরিটেশন হয় আমার। সমীর কথায় প্রভা হেসে ফেলল। হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আমার তো ওকে খুব ভালো লাগে। খুব সহজ সরল, দেখলেই মায়া হয়। এই যুগে এত সহজ সরল মানুষ কয়টা পাওয়া যায় বলতো? হ্যাঁ জানি ওর চলাফেরার ধরন কথাবার্তা একটু মেয়েদের মতো, কিন্তু তাই বলে ওকে এভাবে দূরে ঠেলে দেব? এই জন্যই তো ওর সাথে কেউ কথা বলে না। আমরাও যদি অন্যদের মতো হই তাহলে আর পার্থক্য কি থাকলো বল? প্রভার কথার উদ্দেশ্যটা সমী বুঝলো ঠিকই, কিন্তু তাও কেন যেন নিজের মনকে মানাতে পারে না। কাচুমাচু করে বলল, আচ্ছা ঠিক আছে, তুই তাহলে গিয়ে কথা বল, আমি এখন যাব না, আমি একটু ওয়াশরুমে যাব মুখে পানি দিতে। প্রভা মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই সমী চলে গেল। এদিকে ততক্ষণে বকুলও চলে গেছে। প্রভা এদিক ওদিক তাকিয়ে বকুলকে খুঁজলো, কিন্তু পেল না। হুট করে নিজের দলবল নিয়ে ওর সামনে ইশরাক এসে দাঁড়ালো। প্রথম দফায় প্রভা একটু চমকালো ঠিকই, কিন্তু খুব তাড়াতাড়ি নিজেকে সামলে নিল। ইশরাককে দেখে প্রভার যেমন ভয় হয় না, ভয় হয়, ঠিক তেমন বিরক্তও লাগে। ঠিক বুঝে উঠতে পারে না এই ইশরাককে। প্রভার ভাবনার মাঝে ইশরাক বলে উঠল, তুমি হাসলে কিন্তু তোমায় দারুণ লাগে দেখতে সুন্দরী। তুমি সবসময় এরকম হাসবে কেমন? আর আমি অপলক দৃষ্টিতে তোমার হাসি দেখব। প্রভা কোনো উত্তর না দিয়ে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ইশরাক ওকে বাধা দিল। প্রভা বিরক্তিকর কণ্ঠে ইশরাককে উদ্দেশ্য করে বলল, কি সমস্যা আপনার? বারবার করে বলি যে আমার রাস্তায় আসবেন না আপনি। আমাকে বিরক্ত করা ছেড়ে দিন আপনি। বাংলা কথা বোঝেন না আপনি? আমাদের দুজনের পথ তো এক সুন্দরী, তাহলে তোমার পথে না এসে কি করে থাকি বলো তো? আর আমি বাংলা কথা বুঝি তো। তোমার কি আমায় দেখে মূর্খ মনে হয় নাকি? অসভ্য মনে হয়। বিশ্বাস করুন, আপনাকে দেখে প্রচন্ড পরিমাণে একটা অসভ্য মানুষ মনে হয়, যার মাঝে ব্যক্তিত্ব সভ্যতা বলতে কিছুই নেই। ইশরাক ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, আমাকে সহ্য করার অভ্যেস করে নাও। বিয়ের পর সারাটা জীবন আমাকে সহ্য করে যেতে হবে তোমায়। প্রভা তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, আমার এখনো এতটাও খারাপ দিন আসেনি যে আপনার মতো একটা ব্যক্তিত্বহীন পুরুষকে স্বামী হিসেবে নিজের জীবনে জায়গা দেব, যার মাঝে ভদ্রতা থাকবে, ব্যক্তিত্ব থাকবে, যাকে আমি ভালোবাসতে পারবো তাকেই বিয়ে করব। আপনাকে কখনোই ভালোবাসা সম্ভব নয়। ইশরাক প্রভার দিকে দু কদম এগিয়ে এলো। ইশরাককে এগিয়ে আসতে দেখে প্রভা ভয়ে দু কদম পিছিয়ে গেল। ইশরাক বক্র হেসে বলল, একটা কথা তোমার মস্তিষ্কে গেঁথে রাখো সুন্দরী, যদি তুমি খানের না হও তাহলে আর কারো হতে পারবে না। এই জীবনে যদি তুমি আমার না হও, প্রয়োজনে আমি নিজ হাতে তোমার জান নিয়ে নেব, তবুও অন্য কারো হতে দেব না। ইশরাকের কথায় প্রভা প্রচণ্ড ভয় পেল, কিন্তু সেই ভয় ইশরাককে বুঝতে দিল না। কেননা দুর্বলতা বুঝতে পারলে যে আরো বেশি করে আঘাত করবে। নিজের চোখে মুখে যথাসম্ভব কাঠিন্যতা বজায় রেখে ইশরাককে বলল, তাই কবুল, দরকার পড়লে নিজের জান দিয়ে দেবো, তবুও আপনার হব না। কথাটা বলে প্রভা হনহন করে হেঁটে সেখান থেকে চলে গেল। এবারে আর ইশরাক ওকে বাধা দিল না।
পিছনে দাঁড়ানো একটা ছেলে এসে ইশরাককে বলল, ভাই এভাবে অপমান করে গেলে আপনাকে, আপনি কিছুই বললেন না যে? ইশরাক ছেলেটার কাঁধের উপর হাত রেখে বলল, ও হচ্ছে আমার হবু বউ, আর খানের বউয়ের এতটুকু না তেজ না খাকলে আমার সাথে ঠিক মানানসই হবে না। এখনো যা করছে চুপচাপ দেখে যা। ওর করা প্রতিটা অপমান আমার হৃদয় গেঁথে আছে, সবের হিসেব নেব। আহ কেন একে দেখে চলতে পারেন না? করিডোর দিয়ে হাঁটার সময় এক মোড়ে এসে অনাকাঙ্ক্ষিতভাবে সমী আর নির্ভয় ধাক্কা খেলো। ধাক্কা খেয়ে নিজেকে সামলাতে না পেরে সমীর কপাল গিয়ে দেয়ালের সাথে বাড়ি খেলো। ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠে কথাটা নির্ভয়কে বলল। এদিকে নির্ভয়ের কোনো আঘাত লাগেনি। ভেবেছিল এভাবে ধাক্কা খাওয়ার জন্য সমীর কাছে ক্ষমা চাইবে, কিন্তু সমীর এমন কথা শুনে মনস্থির করলো যে না, কোনো মতেই ক্ষমা চাইবে না, উল্টো সমীকেই দোষারোপ করবে। যেমন ভাবনা তেমন কাজ। মৃদু রাগী কণ্ঠে নির্ভয় সমীকে বলল, চোখ তো আপনারও আছে, আপনি দেখতে পাননি? আপনি কি কানা? সমী নির্ভয়ের উপর অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে ঝাঁঝালো কণ্ঠে বলল, নিজে দোষ করে আবার আমাকে গরম দেখাচ্ছেন? এরকম হাতের মতো এত বড় একটা শরীর নিয়ে যখন রাস্তা দিয়ে চলাফেরা করবেন, তখন তো উচিত আপনার একটু দেখে শুনে চলাফেরা করা। আমি হাতির সমান না, আপনার সাইজ পিঁপড়ের মতন। আর যদি আমি হাতি হয়েও থাকি না, তাহলে আমার দেখে শুনে চলাফেরার কথা না। আপনি যেহেতু পিঁপড়ে, যে কারোরই পায়ের নিচে পড়ে যেতে পারেন, সুতরাং দেখে শুনে চলাফেরা করার দায়িত্বটা আপনার। যান যান, ক্ষমা চাইতে হবে না। আমি আবার নরম মনের মানুষ, এমনিতেই মাফ করে দিয়েছি। ও হ্যালো, আমার ছ্যাঁকা পড়েছে আপনার কাছে ক্ষমা চাওয়ার? এদিকে কি ভাবেন? হ্যাঁ, আপনি ভাবলেন কি করে যে আমি আপনার কাছে ক্ষমা চাইব? ভুলটা আপনি করেছেন, ক্ষমা আপনি চাইবেন। নিন, সরি বলুন। ঘুম কি এখনো ভাঙেনি নাকি? দিনের বেলা স্বপ্ন দেখছেন? এ নির্ভয় শাহরিয়ার আপনার মতন একটা পিঁপড়ের কাছে ক্ষমা চাইবে, এই আশা কখনই করবেন না। নির্ভয় শাওরিয়ার না বলুক, গন্ডার শাওরিয়ার। হাঁটের মতো শরীর আর চামড়া গন্ডারের মতো, না হলে কি এত জোরে ধাক্কা খাওয়ার পরেও কেউ এভাবে স্ট্রং দাঁড়িয়ে থাকতে পারে? কলেজটা দিন দিন চিড়িয়াখানা হয়ে যাচ্ছে। মানুষ ভেবে যত সব আজে বাজে প্রাণীকে ভর্তি করিয়ে নিচ্ছে, গন্ডার কোথাকার। কথাটা বলে সমী সেখান থেকে চলে গেল। এদিকে নিজের এত বড় অপমানের কোনো উত্তর দিতে না পেরে নির্ভয়ে নিজের উপর নিজেরই রাগ হলো। সমীর যাওয়ার পানে কটমটে দৃষ্টিতে তাকিয়ে বিড়বিড় করে বলল, পিঁপড়ে কোথাকার, একবার শুধু হাতে পায় এমন পিঁপড়েদের মারার জন্য 2 ফোঁটা পানি যথেষ্ট। এটাকে তো আমি নদীতে চুবিয়ে মারব, যত সব। ঘড়িতে সময় দেখছে আর হাঁটার গতি বাড়াচ্ছে প্রভা। 1 সপ্তাহ হলো নতুন একটা টিউশন পেয়েছে সে। সপ্তাহে 3 দিন পড়ানোর কথা, এই 3টে দিনই সে কমপক্ষে 10 মিনিট করে দেরিতে পৌঁছেছে। পরবর্তীতে আরও একটি টিউশন থাকার জন্য সেই 10 মিনিট পরে পুষিয়েও দিতে পারেনি। কিন্তু আজকে ভীষণ চিন্তা হচ্ছে, যদি প্রতিদিনই এমন দেরি হতে থাকে তাহলে টিউশনটা হাতছাড়া হয়ে যেতে পারে, যেটা প্রভা একদমই চায় না। এই টিউশনটাতে টাকা একটু বেশি, আর এই সময় হাতের অবস্থা খুবই খারাপ। নিজের ভাবনা চিন্তা বাদ দিয়ে প্রভা হাঁটার গতি আরও বাড়ালো। প্রতিদিনই জ্যামে আটকে গিয়ে তার এই দেরি হয়। অবশেষে নিজের গন্তব্যে এসে পৌঁছাতে পারলো। তাড়াহুড়ো করে কলিং বেল বাজাতে প্রভার ছাত্রী দরজাটা খুলল। প্রভা অপরাধী কণ্ঠে বলল, সরি উষা, আসলে খুব জ্যাম ছিল, সেই জন্য আজকে আসতে একটু দেরি হয়ে গেল। উষা একগাল হেসে বলল, ইটস ওকে ম্যাম, বেশি দেরি হয়নি, ভেতরে আসেন আপনি। ড্রয়িং রুমে আসতেই প্রভার কানে এক মেয়েলি গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ডাকটা অবশ্য উষার জন্য ছিল। রুবাইদা গম্ভীর কণ্ঠে উষাকে উদ্দেশ্য করে বলল, তোমাকে তো বলেছিলাম উষা যে আজ আমার সাথে এক জায়গায় যেতে হবে, এখনো তৈরি হওনি কেন? আমি যাব না মা, সামনে আমার পরীক্ষা, এখন আমার পড়াটা বেশি গুরুত্বপূর্ণ। একদিন না পড়লে তেমন কিছু হবে না। ভাই পড়তে চায় না আর বোন পড়া পাগল। আমার ছেলে মেয়ে হয়ে একজনও আমার গুণ পাওনি। ঠিক এই কারণে তোমাদের আগে পিছে আমি থাকতে চাই না কখনো। তোমাদের 2 ভাই বোনের আমি কিছুই বুঝে উঠতে পারি না। বুঝতে চেয়েছেন কখনো যে বুঝবেন?
এই পরিবারে যে ঝামেলা আছে সেটা বাইরের মানুষের সামনে ঢোল পিটিয়ে না জানালে আপনার হয় না, তাই না? দেখছেন একজন বাইরের মানুষ দাঁড়িয়ে আছে, তার সামনেও আপনাকে এসব কথাই বলতে হবে। একেই তো প্রভার অস্বস্তি হচ্ছিল, তার উপর উৎসবের কথাতে এখন তো আরও দ্বিগুণ হয়ে গেল। প্রভা ইতস্তত কণ্ঠে উষাকে বলল, উষা তুমি কথা বলে এসো, আমি তোমার ঘরে যাচ্ছি। কথাটা বলে প্রভা চলে যেতে নিলে রুবাইদা ওকে থামতে বলল। প্রভা থামতেই তিনি একবার ঘড়ির দিকে চোখ বুলিয়ে বলল, তোমার আসার কথা আরও 20 মিনিট আগেই ছিল। 3 দিন ধরে দেখছি তুমি প্রতিদিনই লেট। পরবর্তীতে সেই টাইমটা আর কভারও করে দাও না। এত কম সময়ের মধ্যে কি পড়া হয়? প্রভা অপরাধী কণ্ঠে বলল, আসলে আন্টি। কল মি ম্যাম। প্রভা এবারে একটু অপমানিত বোধ করলো। নিজের অস্বস্তিটুকু যথাসম্ভব আড়াল করার চেষ্টা করে পুনরায় বলল, আসলে ম্যাম, কলেজ থেকে সোজা অন্য একটা জায়গায় যাই, সেখান থেকে এই জায়গাটা দূরত্ব বেশ অনেকটাই, সেজন্যই আসতে একটু দেরি হয়ে যায়। তার মাঝে আবার রাস্তায় প্রতিদিনই জ্যাম থাকে, আর এরপর আরেকটা টিউশন থাকে, সেই জন্যে আলাদা করে সময় দিতে পারি না। এসব এক্সকিউজ বাদ দিয়ে তোমার প্রবলেমের সলিউশন বলো, আদারওয়াইজ তোমাকে পড়াতে আসতে হবে না। প্রভা উদ্বিগ্ন কণ্ঠে বলল, না না ম্যাম, আমি কথা দিচ্ছি কাল থেকে আর দেরি হবে না। আমি ঠিক সময়ই চলে আসবো, আর দেরি হলে পরে সেই সময়টা কভার করে দিয়ে যাব। মাইন্ড ইট। এমনটা করতে পারলে ভালো, না হলে আসার প্রয়োজন নেই। আর এখন যেতে পারো। উষা আজ পড়বে না। প্রভার এবার একটু বিরক্ত লাগলো। যদি নাই পড়ার থাকে তাহলে সেটা তো ফোন করে জানিয়ে দিতে পারতো। অযথা এখানে এসে ভাড়াটাও নষ্ট হলো, সময়টাও নষ্ট হলো। প্রভা উষাকে উদ্দেশ্য করে বলল, উষা, এরপর থেকে যেদিন না পড়বে প্লিজ আমায় একটু কষ্ট করে ফোন করে জানিয়ে দিও, তাহলে আর এত দূর আমার টাকা নষ্ট করে আসতে হবে না। আর উষা ইতস্তত করে বলল, আসলে ম্যাম, আমি পড়তে চেয়েছিলাম আজ, কিন্তু এমনটা যে হবে ভাবিনি। আই এম রিয়েলি সরি। রুবাইদা বেগম রাগী কণ্ঠে উষাকে উদ্দেশ্য করে বলল, হু আর ইউ অ্যাপোলোজাইং টু হার উষা অ্যান্ড ইউ? এতই যখন সমস্যা তাহলে তোমাকে আসতে কে বলেছে এখানে? দরজা খোলা আছে, জাস্ট গেট আউট। সামান্য করে টাকার জন্য আর তোমার টাইম ওয়েস্টের জন্য তুমি আমার সামনে আমার মেয়ের সাথে এভাবে কথা বলছো, এই সাহস তোমায় কে দিয়েছে? প্রভা এখানে নিজের অপরাধটাই বুঝতে পারল না। খুব সাধারণভাবে নিজের সময় আর টাকা নষ্ট হওয়ার কথাটা উষাকে বলেছিল যেন পরবর্তীতে আর এমন না করে, কিন্তু ইনি ব্যাপারটাকে অন্যভাবে ধরে নিয়েছেন। এদিকে বেশ অনেকক্ষণ ধরে চুপচাপ সবকিছু দেখছিল উৎসব। এসবের মাঝে তার কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে না থাকলেও কেন যেন আর মুখটাকে বন্ধ রাখতে পারছে না। ব্যঙ্গাত্মক কণ্ঠে রুবাইদাকে বলল, সবাই আপনার মতো আম্বানির বংশধর হয় না। যেটাকে আপনি কটা টাকা বলে তুচ্ছ তাচ্ছিল্য করছেন না, সেই টাকাটা অর্জন করতে ওদের মতো মানুষদের ঘাম ছুটে যায়। নিজে তো সারাদিন বসে থাকেন অফিসে এসি কেবিনে। যারা এই সারাদিন রোদের মধ্যে ছোটাছুটি করে কষ্ট করে উপার্জন করে, তাদের কষ্ট বুঝবেন কি করে? আর এই যে মাস্টারনি। হঠাৎ এমন সম্বোধনে প্রভা একটু ভরকালো। প্রশ্নাত্মক গলায় উৎসবকে বলল, আমায় বললেন? এখানে তো জ্ঞানের বাতি আপনি জ্বালাতে এসেছেন, তাহলে মাস্টারনিও নিশ্চয়ই আপনি হবেন। তা অন্যের জ্ঞানের বাতি জ্বালাতে গিয়ে তো নিজের সম্মানের বাতি নিভে যাচ্ছে, সেদিকে খেয়াল আছে? এই এক প্রাইভেট পড়িয়ে নিশ্চয়ই আপনি আম্বানির বংশধর হয়ে যাবেন না। তাই বলছি, সম্মানের সাথেই টিউশন ছেড়ে দিন, না হলে একদিন দেখবেন তেল শেষ হয়ে আপনার জীবনের বাতি নিভে যাবে। উৎসবের কথায় প্রভা হাসবে না কাঁদবে ঠিক বুঝে উঠতে পারল না। উৎসবের এতগুলো কথার প্রেক্ষিতে তার ঠিক উত্তরটা কি হওয়া উচিত সেটা নিয়ে এখন সে ভাবছে। প্রভাকে চুপ করে থাকতে দেখে উৎসব পুনরায় বলে উঠল, এত কিছু বলার পরেও যদি আমার কথা বুঝতে না পারেন, তাহলে সত্যি বলতে হচ্ছে আপনি একটা ব্যাককল। ধুর, আপনাকে কিছু বোঝানোই বৃথা। আপনার বুদ্ধির বাতি বহু আগেই যে নিভে গেছে সেটা আমি বুঝতে পারছি।
কথাটা বলে উৎসব আর সেখানে দাঁড়ালো না। প্রভার সামনে রুবাইদাও আর কিছু বলতে চাইলো না উৎসবকে, ফলে সেও চুপচাপ সেখান থেকে চলে গেল। উষা অনুরোধ ভরা কণ্ঠে প্রভাকে বলল, ম্যাম, আপনি মায়ের কথা প্লিজ কিচ্ছু মনে করবেন না। আমি ওনার হয়ে ক্ষমা চাইছি আপনার কাছে, কিন্তু প্লিজ আপনি আমাকে পড়াতে আসবেন। প্রভা মৃদু হেসে উষাকে আশ্বস্ত করে বলল, চিন্তা করো না, আমি আসবো। তোমার যেমন আমাকে প্রয়োজন, ঠিক তেমনি আমারও এই টিউশনিটা প্রয়োজন, খুব প্রয়োজন। কিছু কিছু প্রয়োজনের জন্য মাঝে মাঝে নিজের অপমানগুলোকেও ভুলে যেতে হয়। আমাকেও এখন ঠিক তাই করতে হবে। আমি কথা দিচ্ছি, কাল থেকে আর দেরি হবে না। আজকের জন্য প্লিজ বকা দিবেন না। বকা খেয়েই আপনার কাছে এসেছি। প্রভার কথায় ভদ্রমহিলা হালকা হাসলেন। দরজা থেকে সরে দাঁড়িয়ে প্রভাকে ভেতরে আসতে বললেন। ছেলের ঘরে আগে না পাঠিয়ে প্রভাকে সোফায় বসতে বলে এক গ্লাস ঠান্ডা শরবত দিলেন খাওয়ার জন্য। ভদ্রমহিলার এমন আচরণে প্রভা বেশ অবাক হলো। 1 মিনিট একটু দেরি করে আসলে যে মহিলা হাজারটা কথা শোনান, আজকে সেখানে প্রায় আধা ঘন্টার মতো দেরি করে এসেছে। তারপরও কিছু বলল না, হাসি মুখে ভেতরে আসতে দিল। আবার ঠান্ডা শরবত খাওয়াচ্ছে। ব্যাপারটা প্রভার কাছে বেশ সন্দেহজনক লাগলো। প্রভাকে চুপ করে বসে থাকতে দেখে ভদ্রমহিলা তাড়া দিয়ে বলে উঠল, আরে শরবতটা খাও। আন্টি, কথা দিচ্ছি কাল থেকে আর দেরি হবে না। আপনি মনে হয় খুব রেগে আছেন, তাই না? ভদ্রমহিলা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, না না, রেগে থাকবো কেন? আর কাল থেকে তোমার আর আসার দরকার নেই। আমার ছেলের জন্য আমি নতুন টিচার খুঁজে নিয়েছি। কিন্তু কেন আন্টি? আর আমাকে এইভাবে না জানিয়ে মাসের মাঝপথে এইভাবে হুট করে ছেড়ে দিলে কিভাবে হবে? আর আমি তো আপনাকে বললাম যে আর দেরি হবে না। বিগত 1 মাস ধরে তোমার এই একই কথা শুনে আসছি। আর কোনো টিচারের তো এত দেরি হয় না, তোমারই শুধু এত দেরি হয় কেন? আর দেরি হওয়ার থেকে বড় কথা হচ্ছে তোমার পড়া আমার ছেলের পছন্দ না। কোন দুঃখে যে তোমাকে আমার ছেলেকে পড়ানোর জন্য ঠিক করেছিলাম কে জানে। তুমি নিজে ঠিকঠাক পড়া পারো তো? ও ইংরেজিতে ফেল করেছে, কি এমন পড়াও যে ও পাশ করতে পারলো না? আন্টি, আমি তো আপনাকে আগেই বলেছি যে ওর পড়াশোনায় একদম মনোযোগ নেই। পড়াশোনায় মনোযোগ না থাকলে ফেল করবে, এটাই তো নর্মাল, তাই না? একদম আমার ছেলে দোষ দেবে না। অন্য সব সাবজেক্টে তো পাশ করেছে, শুধু ইংরেজিতেই ফেল করেছে। শুধু এইটাতে ওর মনোযোগ নেই। দেখুন, আমি জানি না ও অন্য সাবজেক্টগুলোতে কি করে পাশ করে গেল, কিন্তু আমি পড়ানোর মাঝে কোনো গাফিলতি করিনি। ওকে আমি প্রতিদিন যে পড়াগুলো দিয়ে যাই সেগুলো একটাও ঠিকঠাকভাবে পড়ানো। আপনাকে তো বলেছি, আপনিও গুরুত্ব দেননি, তাহলে দোষটা কি আমার? আসতে পারি? ওদের কথার মাঝে কারো কণ্ঠে দুজনের মনোযোগ দরজার দিকে গেল। ভদ্রমহিলা হাস্যোজ্জ্বল মুখে সেদিকে এগিয়ে গিয়ে আগন্তুককে ভেতরে আসতে বললেন। ভদ্রমহিলার পিছু পিছু নির্ভীক ভেতরে এলো। ভদ্রমহিলা নির্ভীককে দেখিয়ে প্রভাকে উদ্দেশ্য করে বলল, এই দেখো, ইনি আমার ছেলের নতুন টিচার, সময়ের আগে চলে এসেছে। আমার ছেলের বন্ধুর কাছে ওনার অনেক প্রশংসা শুনেছি। উনি যে ছেলেকে পড়াতেন ও এবার ক্লাসে ফার্স্ট হয়েছে, আর তুমি আমার ছেলেটাকে এমনভাবে পড়ালে যে ও ফেল করলো। স্যার, আপনাকে বলেছিলাম না, যার কথা এই সেই মেয়ে। আমার তো মনে হয় নিজেই টেনে টুনে পাশ করে সেই জন্যই আমার ছেলেটাকেও ঠিকভাবে পড়াতে পারেনি। আসলে আজকাল যে সে পড়াতে চলে আসে, আমারই ভুল হয়েছে কোনো খোঁজ না নিয়েই ওর কাছে ছেলেকে পড়াতে দিয়ে। অপমানে প্রভার দুচোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। নির্ভীক ঠিকই কি বলবে বুঝে উঠতে পারছে না। তার নিজেরই এখন অস্বস্তি হচ্ছে। প্রভার সেখানে এক মুহূর্ত দাঁড়ালো না, চোখ মুছতে মুছতে বেরিয়ে গেল। প্রভা বেরিয়ে যেতেই ভদ্রমহিলা একটা স্বস্তির শ্বাস ফেলে বললেন, যাক বাবা, বাঁচলাম, আপদ বিদায় হলো। আমি তো যা ভয়ে ছিলাম। নির্ভীক প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কিসের ভয়? আর বলবেন না স্যার, ওকে তো মাসের মাঝপথ থেকে বাদ দিয়ে দিলাম। এই মাসের টাকাটা যেন দিতে না হয়, সেই জন্য তো এভাবে হুট করে ছাড়িয়ে দিয়েছি অপমান করে। মানে বাদ দিতে চেয়েছিলাম, কিন্তু ছেলেটা আমার ফেল করে ভাবলাম মাঝপথে বাদ দিয়ে দিই। আমি তো ভাবছিলাম যে এই কয়দিনের টাকাও নিশ্চয়ই চাইবে। অবশ্য টাকা চাইলেও আমি ওকে দিতাম না। আমার ছেলেকে ফেল করিয়ে আবার টাকা চাইবে, আর আমি ওকে টাকা দিব নাকি?
কিন্তু উনি যে এই কয়েকদিন কষ্ট করে পড়িয়েছেন সেই টাকাটা তো ওনার প্রাপ্য, তাই না? না স্যার, দিতে পারবো না। ছেলে ভালো রেজাল্ট করলে তাও দিতাম, এখন আর দিতে পারবো না। দুঃখিত, আমিও আপনার ছেলেকে পড়াতে পারবো না। নির্ভীকের কথায় ভদ্রমহিলা চমকে উঠে বললেন, কিন্তু কেন স্যার? আপনার টাকাটা আমি পুরোপুরি দিয়ে দেব। টাকাটা বড় কথা না, আমার জন্য সম্মানটা বড়। আমি নিজে একজন শিক্ষক, সেখানে আপনি আমার সামনে অন্য একজন শিক্ষককে ঠিক যেভাবে অপমান করলেন, তারপরও যদি আমি আপনার ছেলেকে পড়াই তাহলে শিক্ষকতা পেশাটাকে অপমান করা হবে। আসলে আমার আগেই বোঝা উচিত ছিল যে দোষটা ওনার পড়ানোর মাঝে না, দোষটা আপনার ছেলের আর আপনার মাঝে। উনি তো এক সাবজেক্ট পড়াতেন আপনার ছেলেকে, তাহলে বাকি সাবজেক্টগুলোতে ফেল করলো কি করে? সেগুলো কি ওনার দোষ? একবার আপনার ছেলের দিকে তাকিয়ে দেখুন, ও ফোনে গেম খেলতে ব্যস্ত। আমি যে ওর শিক্ষক, ওর সামনে দাঁড়িয়ে আছি, একবার উঠে আমাকে সালাম অবধি দেয়নি। ওকে দেখেই বোঝা যাচ্ছে ও ফোনে কতটা আসক্ত। আর আপনাকেও দেখে বোঝা যাচ্ছে যে আপনি আপনার ছেলেকে ঠিক কতটা আশকারা দেন। শিক্ষকদের ভুল না ধরে আগে ছেলেকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলুন। আর হ্যাঁ, ওনার থেকে কিন্তু আপনার ছেলে কিছু হলেও শিখেছে, কিন্তু ব্যর্থতা আপনার ছেলের যে সেটা কাজে লাগাতে পারেনি। যদি শুধু এক সাবজেক্টে ফেল করতো তাহলে আমি হয়তোবা মেনে নিতাম যে ওই মেয়েটার দোষ ছিল, কিন্তু না, এখানে আপনার ছেলে সব সাবজেক্টে ফেল করেছে। আর আপনার সব থেকে বড় ভুলটা কি জানেন? আপনি আপনার ছেলের ব্যর্থতার কথা না বলে ওর সামনে ওর শিক্ষককে অপমান করলেন। একজন শিক্ষক সব সময় সম্মানীয় ব্যক্তি, তাকে তার স্টুডেন্টের সামনে এভাবে অপমান না করলেও পারতেন। আসছি, আশা করছি আপনি নিজের ভুল বুঝতে পারবেন এবং পরবর্তীতে শিক্ষকদের দোষ না দিয়ে নিজের ছেলেকে পড়াশোনার প্রতি মনোযোগী করে তুলবেন। বাড়ি থেকে বেরিয়ে সামনে একটু হাঁটতেই নির্ভীক একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেল। সেই চায়ের দোকানের বেঞ্চিতে বসে প্রভা কাঁদছে। মেয়েটার কান্না দেখে নির্ভীকের কেন যেন খুব মায়া হলো। এদিকে প্রভার যেমন কান্না পাচ্ছে, ঠিক তেমনই মনে মনে নির্ভীকের উপর প্রচণ্ড রাগ হচ্ছে। এই মাসে একসাথে দুটো টিউশন চলে গেল, তার উপর আবার অপমানের ওপর অপমান। নির্ভীকে গিয়ে এসে প্রভার মুখোমুখি বেঞ্চে বসলো। প্রভা তখনও নির্ভীককে খেয়াল করেনি, সে নিজ মনে কেঁদেই যাচ্ছে। যদি ভুলটা নিজের না হয় তাহলে কেউ দোষী বললে সেটা গায়ে মাখতে নেই, বরং তাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দেওয়া উচিত যে আমি দোষী না। তা না করে চুপচাপ কাঁদতে কাঁদতে নিজেকে দুর্বল প্রমাণ করে সেখান থেকে চলে এলেন। হুট করে অপরিচিত কারো কণ্ঠস্বর পেয়ে প্রভার কান্নায় বাধা পড়ল। চোখ তুলে সামনে তাকিয়ে নির্ভীককে দেখে বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি সেই লোকটা না যে আমার টিউশনিটা কেড়ে নিলেন? প্রভার কথায় নির্ভীক হেসে ফেলল। নির্ভীকের সে হাসি দেখে প্রভার ভীষণ রাগ হলো। কেড়ে নেইনি আমি নিজেই এই টিউশনিটা নিইনি, ছেড়ে দিয়ে চলে এসেছি। প্রভা ভ্রু কুঁচকে প্রশ্ন করলো, আপনি কোন দুঃখে ছাড়লেন? ওনার কথা শুনে মনে হলো আপনি ওনার খুব প্রিয়, নাকি আবার এত তাড়াতাড়ি আপনিও ওনার প্রিয় থেকে অপ্রিয়র তালিকায় চলে এলেন? এটা কারণ না। তাহলে? আসলে ওনার ছেলেকে দেখে বুঝতে পেরেছিলাম যে কেন পরীক্ষায় ফেল করেছে। পড়াশোনা না করে যদি সারাদিন মোবাইলের মাঝে ডুবে থাকে তাহলে ফেল করাটাই স্বাভাবিক। আমি জানি একজন শিক্ষক তার ছাত্র ছাত্রীকে পড়ানোর জন্য ঠিক কতটা কষ্ট করে। খুব কম শিক্ষকই গাফিলতি করে নিজের কাজে। আপনার কান্নাটা দেখে মনে হয়েছিল যে আপনি তেমন না। যদি আপনি কাজের মাঝে গাফিলতি করতেন তাহলে ওনার সাথে তর্ক করতেন, কিন্তু আপনি সৎ জন্যই চুপচাপ ওখান থেকে নিজের সম্মান বাঁচিয়ে চলে এসেছেন। আমি নিজে একজন শিক্ষক হয়ে যেখানে আমার সামনে অন্য একজন শিক্ষককে অপমান করা হলো সেখানে থাকতে পারি না। প্রভা বিস্ময় ভরা কণ্ঠে বলল, আপনি আমার জন্য ছেড়ে দিলেন? হ্যাঁ, আবার না, দুটোই। মানেটা হলো যদি আপনার জায়গায় অন্য কাউকে অপমান করতো তাহলে আমি একই কাজটা করতাম, সেই হিসেবে উত্তরটা না। আবার যেহেতু ওই জায়গাটা আপনিই ছিলেন সেই হিসেবে উত্তরটা হ্যাঁ। প্রভা হালকা হাসলো। একটু আগে নির্ভীকের উপর যে রাগটা হচ্ছিল এখন আর সেটা হচ্ছে না, বরং মনে হলো যে নির্ভীক বেশ ভালো একজন মানুষ। প্রভার ভাবনার মাঝে নির্ভীক প্রশ্ন করে উঠল, উনি কি প্রায় এভাবে অপমান করেন আপনাকে, নাকি আজই প্রথম? প্রভা উদাস কণ্ঠে বলল, প্রায় প্রতিদিনই ওনার অপমান সহ্য করেছি। 1 মিনিটও দেরি হলে উনি কথা শোনাতে ছাড়তেন না। মাঝে মাঝেই আমায় বলতেন যে আমি কি পড়াই ওনার ছেলেকে, যে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারে না। আপনি যে পেশায় আছেন সে পেশাটা খুব সম্মানের। এতটা অসম্মান সহ্য করা আপনার উচিত হয়নি এতদিন। উপায় ছিল না, এ নিয়ে 2টো টিউশন চলে গেল একটা মাসে।
এর আগেরটা অবশ্য এইসব ঝামেলার জন্য আমি নিজেই ছেড়ে দিয়েছি। এখন খুব চিন্তায় আছি। এ মাসে আরেকটা প্রাইভেট না পেলে খুব সমস্যার মাঝে পড়ে যাব। নির্ভীক একটু ভেবে বলল, আমি একটা প্রাইভেটের খোঁজ দিতে পারি, আপনাকে পড়াবেন? সত্যি বলছেন? আপনাকে মিথ্যা বলে আমার কোনো লাভ নেই। বলুন, পড়াতে পারবেন? জায়গাটা কোথায়? নির্ভীক ঠিকানা আর সময়টা বলতেই প্রভা রাজি হয়ে গেল। প্রভা কৃতজ্ঞতার কথা নির্ভীককে বলল, আপনাকে আমি যতই ধন্যবাদ দেব ততই কম হবে। আপনি ভাবতেও পারবেন না আপনি আমার কত বড় উপকার করলেন। সত্যি বলতে প্রথমে আপনার উপরে আমার ভীষণ রাগ হয়েছিল, কিন্তু এখন মনে হচ্ছে আপনার সম্পর্কে যা ভেবেছিলাম তা ভুল ছিল। আপনি খুব ভালো একজন মানুষ। নির্ভীক স্মিত হেসে বলল, এত তাড়াতাড়ি আমাকে ভালো মানুষ বলে দিলেন? এখন তো ঠিকঠাক ভাবে চিনলেনই না আমাকে। হালকা পাতলা মানুষ চিনতে পারি আমি, তাই সেই হিসেবেই বললাম যে আপনি ভালো মানুষ। ভুল বললেন। এটা কখনোই ভাববেন না যে আপনি মানুষ চিনতে শিখে গেছেন। আপনি যতই ভাববেন যে আপনি মানুষ চিনতে শিখে গেছেন, ততই দেখবেন মানুষ নতুন নতুন রূপ নিয়ে আপনার সামনে হাজির হবে। আপনি আমার সম্বন্ধে ঠিক ততটুকুই জানতে পারবেন, ততটুকুই বুঝতে পারবেন যতটুকু আমি আপনাকে বুঝতে দেব। তার বাইরে একটা শব্দ আপনার বোঝার সাধ্য নেই। নির্ভীকের বলা কথাটা প্রভার বেশ পছন্দ হলো। ছেলেটার কথাবার্তার ধরন অন্যরকম, যে কাউকে আকৃষ্ট করতে পারে। আপনাকে আবার খুঁজে পাবো কি করে আমি? প্রভার প্রশ্নে নির্ভীক একটু ভেবে বলল, আমার ঠিকানায় চিঠি পাঠাতে পারেন। সেই চিঠির উত্তরে আমি না হয় নিজের খোঁজ দিয়ে দেব। প্রভা ভ্রু কুঁচকে বলল, সেই চিঠিটা পাঠানোর জন্য তো ঠিকানা জানতে হবে নাকি? নির্ভীক পুনরায় হালকা হেসে বলল, ঘর বাড়ি ছাড়া পথে পথে ঘুরে বেড়ানো একটা সর্বহারা পথিক আমি। এই সমগ্র পৃথিবীটাই আমার ঠিকানা। যেখানে চিঠি পাঠাবেন আমার কাছে পৌঁছে যাবে। লিখে পাঠাতে না পারলে বরং হাওয়ায় ভাসিয়ে দেবেন নিজের বার্তাটুকু। সেই বার্তাটুকু ঠিক আমার কাছে ধরা দেবে। প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, আপনি কি কবি? না তো। তাহলে হুট করে এমন কবিদের মতো কথা বলছেন যে? আমি ক্ষুদ্র এক পাঠক। কবি টবি হওয়ার সাধ্য নেই। একটু আগে যা বললাম তা নিতান্তই সাধারণ একটা কথা। তবে হ্যাঁ, সম্মুখে যদি বর্ণনা করার মতো কোনো বস্তু থাকে তাহলে মাঝে মাঝে আমিও একটু একটু কবি হয়ে উঠতে পারি। আপনি কিন্তু বড্ড হেয়ালি করে কথা বলেন। আর আপনি বড্ড সহজ সরল, যে কিনা কবির সামান্য কবিতাটার মানেও বোঝে না। আমার ফোন নম্বর রাখুন, আর অসুবিধা না থাকলে আপনারটাও দিন, যোগাযোগ করতে সুবিধা হবে। প্রভা নির্ভীকের ফোন নাম্বারটা নিয়ে তারপর নিজের নাম্বারটা দিল। মনের মাঝে তার এখনো গুটি কয়েক প্রশ্ন নাড়াচাড়া করছে। শেষমেশ প্রশ্নটা করেই ফেলল, আপনি যে কবিদের মতো করে বললেন যেখানে চিঠি পাঠাবো সেখানেই নাকি আপনি পেয়ে যাবেন, এর মানে কি? নির্ভীক পুনরায় হাসলো। বরাবরই সে মুচকি হাসতে পছন্দ করে, এবারেও তার ব্যতিক্রম ঘটল না। সে তো হুট করে আমার মাঝের কবি সত্তাটা একটু জেগে উঠেছিল, জন্য কাব্যিক ভাষায় আপনার সাথে কথা বললাম। ওই যে বললাম না, যদি সামনে বর্ণনা করার মতো কোনো বস্তু উপস্থিত থাকে তাহলে মাঝে মাঝে আমিও একটু একটু কবি হয়ে উঠতে পারি। কিন্তু এখন ইচ্ছা থাকা সত্ত্বেও সেই বস্তুটার কাব্যিক ভাষায় বর্ণনা করতে না পারায় এই সাধারণ কথাটা আপনার সাথে একটু কাব্যিক ভাষায় বলে মজা করলাম। প্রভা ফের প্রশ্ন করলো, কিন্তু কিসের বর্ণনা করতে পারলেন না? নির্ভীক উঠে দাঁড়িয়ে হালকা হেসে বলল, কবি ঠিকই বলেছেন, সুন্দরী মেয়েরা বড্ড বোকা হয়। আজ হাতে নাতে প্রমাণ পেলাম। হাসছি। কথাটা বলে নির্ভীক সেখান থেকে চলে গেল। প্রভা পিছন থেকে ডাকতে চেয়েও ডাকতে পারল না। বেশ কিছুটা সময় নির্ভীকের বলা কথাটা গভীরভাবে ভাবল। নিজেকে করা প্রশ্নের একটাই উত্তর পেল সে। বিড়বিড় করে বলল, আমার কথা বলছিলেন কি উনি? ক্লাসের ফাঁকে সমী কলেজ ক্যাম্পাস থেকে বাহিরে বেরিয়ে একটা দোকানে কিছু খাবার কিনতে এসেছে দুজনের জন্য। প্রভার সাথে আসার কথা ছিল, কিন্তু প্রভা আপাতত বকুলের সাথে গল্প করতে ব্যস্ত। বেশ অনেক দিন হলো বকুলের সাথে কথা বলা হয় না, আর ঠিক এ কারণেই সমী একাই এসেছে। সমী যে দোকানটায় খাবার কিনতে এসেছে ঠিক সেই দোকানের সামনেই বেঞ্চের উপর বসে আছে নির্ভীকরা সবাই। এটাই তাদের প্রতিদিনকার আড্ডা দেওয়ার নির্দিষ্ট জায়গা। ওদের থেকে একটু দূরে সমীকে দেখতে পেয়েই নির্ভীক উৎসবকে তাড়া দিয়ে বলে উঠল, এই উৎসব, দেখ দেখ, এই সেই মেয়েটা,
উৎসব চায়ের কাপে চুমুক দিয়ে একবার সমীর দিকে তাকিয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, তোর বউ? নির্ভয় বিরক্তি মাখা কণ্ঠে বলল, ধুর, আমার বউ হতে যাবে কেন? আরেকদিন তোকে বলেছিলাম না একটা পিঁপড়ের কথা? আমাকে যে গন্ডার বলেছিল সেই মেয়েটা। উৎসব মনে করার চেষ্টা করলো, খুব তাড়াতাড়ি তার মনে পড়ে গেল। প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, তো কি করতে বলছিস? ভাই, তোকে কিছু একটা করতেই হবে। তোর বন্ধুকে ওই মেয়েটা অপমান করেছিল, আমাকে গন্ডার হাতে যা ইচ্ছে তাই বলেছিল, আর তুই আমার অপমানের বদলা নিবি না? এটা আবার কি এমন ব্যাপার? কিন্তু বদলা নেব কিভাবে সেটা বল। একটু ভয় দেখা, একা আছে, একটু ভয় দেখালেই ভয় পেয়ে যাবে। তার মধ্যে একে আমার একটু গাধা গাধা মনে হয়েছিল। এদিকে ওদের কথাবার্তার মাঝে সমীর কাজ শেষ হয়, সে চলে যেতে নিলে পিছন থেকে উৎসব ডেকে উঠল, ওহে পিপিলিকা, দাঁড়াও। ডাকটা শুনে সমীর থামলো ঠিকই, কিন্তু আদৌ তাকে ডাকা হলো কিনা সে বিষয় নিয়ে মনের মাঝে একটা প্রশ্ন জেগে উঠল। পিছন ফিরে তাকাতেই উৎসব আঙুলের ইশারায় ওকে কাছে আসতে বলল। সমীর সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো, আমাকে ডাকছেন? উৎসব মাথা নাড়িয়ে হ্যাঁ বোধক উত্তর জানাতেই সমী এগিয়ে এসে প্রশ্ন করলো, জি বলুন। উৎসব গলায় গাম্ভীর্যতা বজায় রেখে ওর পাশে বসা নির্ভয়কে দেখিয়ে সমীকে প্রশ্ন করলো, তুমি ওর সাথে খারাপ আচরণ করেছো? প্রথম দফায় নির্ভীকের মুখটা পরিচিত লাগলেও কোথায় দেখেছে মনে করে উঠতে পারল না। মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতেই মনে পড়ল, বিরক্তি ভরা কণ্ঠে উৎসবকে বলল, উনি আমার সাথে যেমন আচরণ করেছেন আমিও ঠিক পরিপ্রেক্ষিতে ওনার সাথে ঠিক তেমনই আচরণ করেছি। উৎসব পুনরায় গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তুমি যে নির্ভীকের সাথে এমন আচরণ করেছো, তুমি জানো ওকে? সমী স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ জানি তো, সাইজ হাঁটার মতো আর চামড়া গন্ডার মতো, আর নাম গন্ডার শাহরিয়ার। সমীর আমার কথায় উৎসব হেসে ফেলল। এদিকে অপমানে নির্ভয়ের মুখটা কালো হয়ে উঠল, তার উপর আবার উৎসবকে হাসতে দেখে রাগ হলো। উপায় না পেয়ে এবার নির্ভীককে উদ্দেশ্য করে অভিযোগের কণ্ঠে বলল, এই নির্ভীক, তুই অন্তত কিছু বল। দেখেছিস তোর সামনে কিভাবে আমাকে অপমান করছে? নির্ভীক গভীর ভাবনায় নিমগ্ন ছিল, ফলস্বরূপ এতক্ষণের বলা কথাবার্তার কিছুই তার কানে যায়নি। প্রশ্নাত্মক কণ্ঠে বলল, কাকে কি বলবো? নির্ভয় একটা হতাশার শ্বাস ফেলল। কাকে সে অভিযোগ করছে যে দিনের 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টায় অন্য জগতে চলে যায় তাকে? উৎসব নির্ভয়কে আশ্বস্ত করে বলল। আমি দেখছি। বসা থেকে উঠে দাঁড়িয়ে পকেটে হাত গুজে দাঁড়ালো, চোখে মুখে ফুটিয়ে তুলল কাঠিন্যতা। গম্ভীর কণ্ঠে সমীকে বলল, এই যে তুমি আমার বন্ধুর সাথে বেয়াদবি করলে, তুমি জানো এর ফল কতটা ভয়াবহ হতে পারে? আমরা যদি চাই না তোমাকে কলেজ থেকে এই শহর ছাড়া করতে পারি। উৎসবের কথায় সমী একটু ভয় পেল, তোতলানো কণ্ঠে বলল, ভয় দেখাচ্ছেন আমায় আপনি? একদমই না, আমরা যেটা বলি সেটা করে দেখাই। শোনো মেয়ে, এই কলেজে পড়ে আমার বন্ধুর সাথে বাড়াবাড়ি করবে সেসব কিন্তু আমরা একদম সহ্য করব না। বেশি বাড়াবাড়ি করলে না গুম করে দেব, কিডন্যাপ করে সোজা বর্ডার দিয়ে অন্য দেশে পাচার করে দেব। নির্ভীক বিরক্তিকর কণ্ঠে উৎসবকে বাধা দিয়ে বলল, এসব কি হচ্ছে উৎসব? মেয়েটা মনে হয় নতুন, ওকে এভাবে ভয় দেখাচ্ছিস কেন? চুপ কর। দূর শালা, তুই চুপ কর। বেশি কথা বললে না ওর সাথে তোকেও পাচার করে দেব। আর এই যে মেয়ে, তোমাকে বলছি সাবধানে থেকো। তোমার সম্পর্কে কিন্তু অলরেডি সব খোঁজ খবর নেওয়া আমাদের শেষ। তোমাকে যার কাছে পাচার করব সেই ক্লায়েন্টও ঠিক করে রেখেছি, শুধু অপেক্ষায় আছি তোমার শেষ একটা ভুলের। যেই না ভুল করবে অমনি তোমার টাটা বাই বাই হয়ে যাবে। সমী ভয়ে কেঁদে ফেলল। মেয়েটাকে সহজ সরল বলা চলে না, বোকা কে জানে। কে কোনো কথাটা মজা করে বলছে আর কে কোন কথাটা সিরিয়াস ভাবে বলছে সেই বোধটা তার আজ অব্দি হয়নি। এদিকে সমীকে কাঁদতে দেখে উৎসব ভরকালো, ব্যস্ত কণ্ঠে বলল, আরে কাঁদছো কেন? সমী এক হাতে নিজের চোখের জল মুছে নাক টানতে টানতে বলল, আপনি কি ভেবেছেন আমার বন্ধু নেই? আমারও বন্ধু আছে। ওকে বললে না আপনাকেও পাচার করে দিবে। আমি সবাইকে বলে দিব যে আমাদের কলেজে পাচারকারীরা আছে, পুলিশকেও বলে দিব। তারপর দেখবেন আপনাদের জেলে নিয়ে যাবে। আমি একা এর জন্য আপনাকে ভয় দেখালেও তো
আমার বন্ধুর সাথে থাকলে আর এমন করতে পারতেন না, তাই না? এক্ষুনি গিয়ে ওকে সব বলে দিব, তারপর দেখবেন আপনাদের কি করে। কথাটা বলে সমী চোখ মুছতে মুছতে সেখান থেকে চলে গেল। সমী চলে যেতে উৎসব অট্টহাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে নির্ভীকের গায়ের ওপর পড়ল। এই নির্ভয়, এ তো দেখি বাংলাদেশের অ্যাওয়ার্ড প্রাপ্ত বোকা। এ মনে হয় সত্যি বিশ্বাস করে নিয়েছে যে আমি ওকে পাচার করে দেব। ওদের কথার মাঝে সেখানে বকুল আর তিশান একসাথে এলো। উৎসবকে হাসতে দেখে তিশান বলে উঠল, সকাল সকাল কি তোমার হাসি রোগ হলো নাকি উৎসব? আরে না ভাই, তুমি থাকলে তুমিও হাসতে। ছিলাম না জন্য কি হাসি থেকে বঞ্চিত হব? এটা তো হতে পারে না। এখন বলো শুনি। উৎসব কিছু বলতে নেবে তার আগে তিশানের পাশ থেকে বকুল বলে উঠল, রাখো তো তোমাদের এসব হাসি তামাশার কথা, আগে আমার কথা শোনো। আমার একটা দরকারি কথা আছে তোমাদের সাথে। বকুলের কথাবার্তা অনেকটা মেয়েদের মতন, তার উপর আবার কথার মাঝে তার হাত নাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গি প্রদর্শন করা স্বভাব। ফলস্বরূপ বকুলের কথা শুনে উৎসবের হাসি আরো বেড়ে গেল। উৎসবের হাসি থামার নামই নিচ্ছে না। নির্ভীকের এখন বিরক্ত লাগছে। মৃদু রাগী কণ্ঠে উৎসবকে বলল, হয় তুই থামবি, না হলে আমি এখান থেকে চলে যাব। নির্ভীকের হুমকিতে মুহূর্তের মাঝে উৎসবের হাসি থেমে গেল। ঠিকঠাক হয়ে বসে গুরুতর ভঙ্গিতে বকুলকে বলল, হ্যাঁ বকুল ফুল, বলো। বকুল চোখে মুখে বিরক্তি ভাব ফুটিয়ে তুলে উৎসবকে বলল, কতবার তোমাকে বলেছি আমার নাম বকুল, বকুল ফুল ডাকবে না আমাকে, মেয়ে মেয়ে লাগে শুনতে। আমারও যে তোমাকে মেয়ে মেয়ে লাগে বকুল ফুল, সেজন্যই তো তোমাকে এই নামে ডাকি। ছি, তুমিও না একটা যাচ্ছে তাই। আমাকে দেখে কোন দিক থেকে তোমার মেয়ে লাগে? হ্যাঁ, দেখতে পাচ্ছ না তোমার সামনে একটা আস্ত ছেলে দাঁড়িয়ে আছে? সমস্যা তো ওখানেই বকুল ফুল। তোমাকে তো আর সব দিক থেকে আমি দেখিনি যে বুঝবো তুমি আসলে ছেলে। আর কি বলো তো, সবসময় চোখের সামনে আমরা যেটা দেখতে পাই সেটা সত্যি নাও হতে পারে। তো এখন চোখের সামনে তোমায় দেখতে পাচ্ছি ছেলে, কিন্তু যে আসলেই ছেলে সেটা বিশ্বাস করব কি করে? তোমার সাথে আমি আর কথাই বলবো না। বকুলের অভিমান মাখা কণ্ঠের কথা শুনে উৎসব ওর দিকে একটু ঝুঁকে গিয়ে গালটা টেনে দিয়ে আদুরে কণ্ঠে বলল, রাগ করে না শোনা, তুমি তো আমার বকুল ফুল, আমার জান প্রাণ কলিজা ফুসফুস কিডনি সব। আমি তো তোমায় ভালোবেসে এভাবে ডাকি। বকুল নিজের গাল থেকে উৎসবের হাতটা সরিয়ে নিয়ে মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখে জান বাসে না। চুপ করো তো তুমি, আমায় কাজের কথা বলতে দাও আগে। এবার আর কেউ হাসলো না। সবাই গুরুতর ভঙ্গিতে চুপচাপ বকুলের কথায় মনোযোগী দিল। ওই যে ইশরাক আছে না, ও আমার একটা বান্ধবীকে খুব বিরক্ত করে। তোমরা কি একটু ওকে সাহায্য করতে পারবে? বকুলের কথার প্রেক্ষিতে সর্বপ্রথম তিশান চিন্তিত কণ্ঠে বলে উঠল, বিরক্ত করে মানে? কি নিয়ে বিরক্ত করে? আর বলো না, আমার বান্ধবী দেখতে আসলে খুব সুন্দর, একদম রসগোল্লার মতন মিষ্টি। তো ইশারাকে ওকে পছন্দ হয়ে গেছে, কলেজে বিরক্ত করে বিয়ে করতে চায়, কিন্তু ওর মতো ছেলেকে কেউ বিয়ে করবে নাকি এই নিয়ে ঝামেলা করে, রোজেই বিরক্ত করে। নির্ভীক প্রশ্নাত্মক গলায় বলল, বাড়িতে জানাইনি কিছু? না, কি করে জানবে? ওর পরিবারের কেউ নেই, ও অনাথ। কবে থেকে বিরক্ত করছে? এই 4-5 মাস মতো হবে। নির্ভীক সহ বাকিরা বেশ অবাক হলো। যদি সত্যি পছন্দ হয়ে থাকে তাহলে তো ইশরাকের এতটা সময় অপেক্ষা করার কথা না। হয় তুলে নিয়ে গিয়ে জোর করে বিয়ে করবে, না হলে সম্মানে হাত দেবে। চুপ করে থাকার মানুষ তো ইশরাক নয়। নির্ভীক প্রশ্নাত্মক গলায় তিশানকে বলল, এই ভাইয়ের এতটা অপেক্ষা করার কারণ কি হতে পারে? জানি না, তবে যেহেতু ও এই ব্যাপারে এত সময় দিচ্ছে, তার মানে পরিকল্পনা বড় কিছু আছে। বকুল, তোমার বন্ধুকে একটু সাবধানে থাকতে বলো। সাবধানে আর কি থাকবে, যেখানেই থাকে সেখানেই হাজির হয়ে যায়। বাড়ির ঠিকানাও জেনে গেছে, যখন তখন বাড়িতে এটা সেটা উপহার পাঠাতেই থাকে। বকুলের কথা শুনে উৎসব ব্যঙ্গাত্মক গলায় বলল, বাবা, এ আবার উপহার পাঠায়? বলদা প্রেমে টেমে বললো নাকি? নির্ভয় বিরক্তিতে নাক মুখ কুঁচকে বলল, এই একটা সিরিয়াস আলোচনার মাঝে তোর মজা না করলে হয় না উৎসব। ভাই, মজা করার জন্য একটা চিলওয়ালা মুড থাকতে হয়, যেটা আমার অল টাইম থাকে।
কিন্তু এখন আমার কথা হলো, ইশরাক মেয়েদের পেছনে লেগে ওদেরকে ডিস্টার্ব করার জন্য, সাথে আরো আকাম কুকাম কাজকর্ম করার জন্য। কিন্তু বকুল ফুলের কথা অনুযায়ী এখানে মেয়েটাকে বিয়ে করতে চায়, আবার এতদিন হলো পেছনে ঘুরছে, কিছু করেনি। তাহলে কি ধরে নেওয়া যায় যে ও এবার সত্যি মেয়েটার প্রেমে পড়েছে? হয়তো ও ভালোবেসে ফেলেছে। উৎসবের কথা শুনে তিশান তাচ্ছিল্য ভরা কণ্ঠে বলল, ইশরাকের সাথে ভালোবাসা শব্দটা বড্ড বেমানান হে ভাইয়া। ভালোবাসতে গেলে একটা মনের দরকার হয়, পবিত্র মন, যেটা ওর নেই। ভালোবাসতে গেলে আগে তোমার হৃদয়ে নম্রতা থাকতে হবে, সেটা ওর মাঝে নেই। ও শুধু মোক্ষম সময়ের অপেক্ষায় আছে। ও বিয়ে করতে চাইছে তার কারণ কি? ঠিক যেমন এই দীর্ঘ সময় ধরে অপমান সহ্য করছে, ঠিক তেমন একটা দীর্ঘ সময় নিয়ে নিজের অপমানের বদলা নেবে। এতটা নিশ্চিতভাবে কি করে বলছো ভাই? বেশ কৌতূহল নিয়ে এই প্রশ্নটা করলো নির্ভীক। তিশান স্মিত হেসে বলল, মেয়ে নিয়ে ওর চিন্তাভাবনা অত্যন্ত জঘন্য। মেয়েদের দিকে ওর দৃষ্টি থাকে শুধু কামুকতা। মেয়ে মানেও একটা কথাই বোঝে, সেটা হলো ওর চাহিদা মেটানো। এমন নোংরা মস্তিষ্কের একটা কীট থেকে তোমরা আর কি আশা করছো নির্ভীক? কি ভাবছো সত্যি বদলে গেছে ও? বিয়ে করে সুখে শান্তিতে সংসার করবে? মেয়েটাকে নিজের বউয়ের সম্মান দেবে? একে বলে আকাশ কুসুম চিন্তা। ইশরাককে আমার থেকে ভালো করে কেউ চেনে না। ওর এই নোংরা চিন্তাভাবনার জন্য আমার সাথে ঝামেলাটা হয়েছিল, যার জন্য আমার জীবনের এই অবস্থা। যাই হোক বকুল, তুমি তোমার বন্ধুকে সাবধানে থাকতে বলো, আর কলেজে কোনো ঝামেলা করলে আমাদেরকে জানিও। ওদের আলোচনার মাঝে সেখানে উষা আর কাশফিয়া এলো। এমন অসময়ে অনাকাঙ্ক্ষিতভাবে দুজনকে দেখে উৎসব বিস্ময় ভরা কণ্ঠে বলল, তোরা দুটো এখানে কিভাবে টপকালি? কাশফিয়া বিরক্তি মাখা কণ্ঠে বলল, টপকাতে যাব কেন? বাড়ি ফিরছিলাম, আপনাকে রাস্তায় বসে থাকতে দেখে উষা জেদ করে নামলো। নির্ভীক বাদে বাকিরা উষাকে চিনলেও কাশফিয়াকে কেউ চেনে না। তিশান কাশফিয়াকে দেখিয়ে উৎসবকে বলল, ভাইয়া দ্বিতীয় রমণীটিকে? উৎসব হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, ভাই, ও হলো কাশফুল, নির্ভীকের ছাত্রী, আর আমার ফুপির ঠিক করা আমার জন্য পাত্রী। উৎসবের কথা শুনে কাশফিয়া ঝাঁঝালো কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবেন না। কিসের আপনার পাত্রী আমি? রোদের মধ্যে বসে থেকে কি মাথার স্ক্রুগুলো সব ঢিলে হয়ে গেছে নাকি? আহা কাশফুল, রাগ করছো কেন? আর আমি না তোমার ভবিষ্যৎ জামাই। বিয়ের আগে এমন ব্যবহার করলে কিন্তু আমি বিয়ে করব না তোমায়। আপনি আমায় বিয়ে করতে এলে না, ঝড়টা মেরে বের করে দিব। আর খবরদার যদি আর একবার আমায় কাশফুল ডেকেছেন তো, অসভ্য একটা। দুজনে ঝগড়া দেখে পাশে বসা বকুল বলে উঠল, ও মা, মুখে বলেছো পাত্রী না, আবার ঝগড়া তো এমন ভাবে করছো যেন তোমার জামাই, ঢং দেখে যান বাসে না। বকুলের অঙ্গভঙ্গি দেখে কাশফিয়া কণ্ঠে একরাশ বিস্ময় সমেত বলল, এ আবার কি? আমি বকুল, তুমি যেমন তোমার অস্বীকার করা জামাইয়ের কাশফুল, আমি তেমন ওর বকুল ফুল। কাশফিয়া বিড়বিড় করে বলল, নিজে তো পাগল, জুটিয়েছেও সব কটা পাগলই। এদিকে দুজোড়া দৃষ্টি তখন সম্পূর্ণভাবে উষার ওপর নিবদ্ধ, যে আসার পর থেকে এক ধ্যানে নির্ভীকের দিকে তাকিয়ে আছে। ব্যাপারটা হয়তো নির্ভীকও বুঝতে পেরেছে। ফলস্বরূপ সে তার পূর্ণ মনোযোগ নিজের হাতে থাকা মোবাইল উপরে রেখেছে। নির্ভয় তিশানের কানের কাছে ফিসফিস করে বলল, ভাই কিছু বুঝছেন কি? না হে ভাইয়া, আপাতত আমি বোঝার চেষ্টায় আছি, তবে তুমি যদি কিছু বুঝে থাকো তাহলে আমাকে বোঝাতে পারো। না ভাই থাক, আপনি আগে বোঝার চেষ্টা করুন, পরে যদি কোথাও আটকে যান তখন না হয় বুঝিয়ে দেব। একটু একটু করে হয়তো বুঝতে পারছি। কি বুঝলেন? এই বুঝলাম যে অকালে গাছের কচি পাতাগুলো অনাকাঙ্ক্ষিতভাবে ঝরে পড়বে। পোকায় ধরেছে তো সেজন্য। এই কিন্তু আবার যেমন তেমন কোনো পোকা না ভাইয়া, ভালোবাসা নামক এক বিষাক্ত পোকা। উষা? উৎসবে ডাকে উষার ধ্যান ভাঙল। দ্রুত গতিতে নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ ভাইয়া বলো। বাড়ি ফিরবি কখন? ফুপি তোমাকেও যেতে বলেছে তো, তুমি গেলে একসাথে বাড়ি ফিরব। আমার সাথে তো তুই ফিরতে পারবি না। ফুপি আমার সব বন্ধুদেরকেও নিয়ে যেতে বলেছে। আমি তো ফেরার সময় ওদের সাথেই ফিরবো। তুই গাড়ি নিয়ে যাচ্ছিস না? গাড়ি করে আবার বাড়ি ফিরে আসিস।
উষা মাথা নাড়িয়ে সম্মতি জানিয়ে বলল, তোমরা সবাই যাবে? হ্যাঁ। মানে তোমার যত বন্ধু আছে তারা সবাই যাবে? উৎসব মৃদু বিরক্তিকর কণ্ঠে বলল, শোন বনি, আমার বন্ধু বলতে এই চারখানা মালি আছে, আমার তরফ থেকে আর কেউ নেই। ও হ্যাঁ, বাকি রইল তোর ভাবি, মানে আমার বউ, সে তো তোর সাথেই আছে, তার জন্মদিনে তো যাচ্ছি। কাশফিয়া একটা হতাশার শ্বাস ফেলল। তিশান হাস্যোজ্জ্বল কণ্ঠে উৎসবকে বলল, তুমিও না উৎসব, কে কি জানতে চাচ্ছে সেটা বুঝতে পারো না। উষা তোমার এই চারখানা মালের কথা শুনতে চায়নি, ও একখানা মালের কথা শুনতে চেয়েছিল। উৎসব বুঝেও না বোঝার ভান করে বলল, ধুর ভাই, তুমি যে কি বলো না। তুমি আপাতত চুপ থাকো তো, আমায় আগে শুনতে দাও যে আমার হবু বউ আমার থেকে কি উপহার চায়। কাশফুল, বলো কি চাও তুমি, নাকি আমি হলেই হবে? কাশফিয়া অগ্নি দৃষ্টিতে উৎসবের দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, দেখুন ভাইয়া, আমি আপনাকে এর আগেও অনেকবার বলেছি আমাকে আপনার বউ বলবেন না, আমার ভালো লাগে না এসব। আমি জানি না মা কেন আপনার মাথায় এসব ভূত ঢুকিয়েছে, কিন্তু আমি মাকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছি দরকার হলে এই জীবনে আমি বিয়েই করব না, তবুও আপনাকে বিয়ে করব না। কাশফিয়ার কথা শুনে উৎসব ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, এতটা গ্যারান্টি দিতে নেই কাশফুল, তোমার সাথে মজা করি। তুমি এটা ভেবো না যে তোমায় বিয়ে না করলে আমি মরে যাব। এতটা দুর্বল মনের অধিকারী উৎসব মির্জা না। কিন্তু একটা কথা মাথায় রেখো, তুমি মেয়ে মানুষ, আর মেয়ে মানুষের মনটা কিন্তু বেশ দুর্বল হয়। এমন যেন কখনো না হয় যে তোমাকে আমাকে বিয়ে করার জন্য উতলা হয়ে উঠলে। কিন্তু আমি আর তোমাকে পাত্তা দিলাম না। আজ আমি তোমাকে জ্বালানোর জন্য যে মজাগুলো করছি, একসময় সেগুলো তোমার তরফ থেকে সত্যি হয়ে তুমি আবার না আমার প্রেমে চলে যাও। কাশফিয়া তাচ্ছিল্য হেসে বলল, স্বপ্ন দেখতে থাকুন, কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি ভেবে নেবেন না আবার। কথাটা বলে কাশফিয়ার সেখানে দাঁড়ালো না। সবার থেকে বিদায় নিয়ে উষাও চলে গেল। ওরা দুজন চলে যেতেই তিশান উৎসবকে বলল, তুমি সবই জানো তাই না? আমি তো আর বলদ না ভাই যে বুঝবো না। ও বোন আমার, সবই বুঝি। নির্ভীক বোঝে না। ও বুঝেও না বুঝার ভান ধরে বসে থাকে, জন্যই তো আমিও বুঝেও বুঝে উঠতে পারি না। দূর ভাই, আপনি বাদ দেন তো। তিশান মৃদু হেসে বলল, হ্যাঁ, জীবনে একটু তোমাদের দুজনের মতো প্রেম ঘটিত সমস্যা চাই। কি করে পাওয়া যায় বলো তো? উৎসব পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে তিশানের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এইটা খাও, নিজেরও মাথা ঠান্ডা রাখো, আমারটাও রাখতে দাও। তিশান সিগারেটের প্যাকেটটা হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বলল, বড়লোকের বাচ্চা সিগারেট খায় দামি। কিন্তু ভাই, আমি তো তোমাদের থেকে অশান্তি চাইলাম, এটা কেন দিলে আমায়? ভাই ধরো কলকি মারো টান, বালার জীবনে এমনিতেই হবে খান খান, এর থেকে বড় অশান্তি আর মানব জীবনে দুইটা নাই। কিন্তু এটা তো কলকি না। উৎসব বিরক্তিকর কণ্ঠে বলল, উফ, ধরে নেও না রে ভাই, সব সময় তো সবকিছু আমাদের কাছ থেকে না, মাঝে মাঝে একটু ধরেও নিতে হয়। সব সময় ধর সবকিছু ধরে নেওয়া যায় না, মাঝে মাঝে কিছু জিনিসের সত্যিকারের উপস্থিতি প্রয়োজন হয়। শুরু হলো এই মারা খাওয়া প্রাণীর মার্কা মারা কথা। আমি বুঝি না তুমি কোন দুঃখে প্রেম পড়তে গেছিলে। তিশান হালকা হেসে বলল, আমি তো প্রেমে পড়িনি, সে আমায় তার প্রেমে ফেলেছে। তাহলে দোষটা আমার কি করে হয়? সে দোষী। সে প্রেমে ফেললো ঠিকই, তবে আমার ভালোবাসাটুকু বুঝলো না। নির্ভীক প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, তুমি বলেছিলে? তিশান নির্বিকার ভঙ্গিতে বলল, প্রয়োজন মনে করিনি। উৎসব এবার চেতে গেল, রাগী কণ্ঠে বলল, তুমি করবা চোদনামি আর মানুষ না বুঝলেই দোষ। হতো না তো, বললেও কোনো বাল হতো না, জন্যই বলিনি। তাকে দেখা যায়, ভালোবাসা যায়, কিন্তু সবটাই দূর থেকে, কাছে যাওয়ার সাধ্য আমার নেই। তিশানের ভালোবাসার সাথে নির্ভয় কেন যেন নিজের ভালোবাসাটাকেও মিল পেল। তারও তো দেখার অধিকার আছে, ভালোবাসার অধিকার আছে, কিন্তু সবটাই দূর থেকে, কাছে যাওয়ার সাধ্য যে তার নেই। নির্ভয় মনে মনে ভাবল, তবে আমার ভালোবাসার পরিণতি এতটাই ভয়াবহ হবে যে। আরে
কতদিন পর এলি তুই বাবা? ইস, শুকিয়ে গেছিস। খাওয়া দাওয়া ঠিক মতো করিস না, তাই না? এই জন্যই তোকে বলি আমার মেয়েটাকে বিয়ে করে নে, আমার ঘরে জামাই করে রাখবো আমি। তারপর দেখিস তোর কত আদর যত্ন করি আমি। শেফালি বেগমের কথা শুনে উৎসব মুচকি হাসল। এই মানুষটা যে উৎসবকে কেন এত ভালোবাসে উৎসব সেটা বুঝতে পারে না। নিজের মা বাবার থেকেও বেশি ভালোবাসে। নিজের মা বাবা উৎসবের যে যত্ন নেয়নি, উৎসবের ফুপি ঠিক সেই যত্নটা উৎসবে নিয়েছে। হয়তো কাশফিয়ার থেকেও বেশি ভালোবাসে উৎসবকে। একদম ঠিক আছি, একটু শুকিয়ে যায়নি, বরং তোমার চশমার পাওয়ার বেড়ে গেছে। শেফালি বেগম কপট রাগ দেখিয়ে বললেন, একদম মাঝে মাঝে কথা বলবি না। চোখের সামনে দেখতে পাচ্ছি ছেলেটা আমার শুকিয়ে কাঠ হয়ে গেছে। হ্যাঁ রে বাবা, তোকে বলি তুই আমার কাছে থাক, কথা শুনিস না কেন আমার? আমি এখানে থাকলে না তোমার মেয়ে আমাকে কোনোদিন খাবারের মধ্যে বিষ মিশিয়ে খুন করে ফেলবে ফুপি। ওর ভয়েই তো আমি থাকি না। ওর কথা বাদ দে তো, ওকে আমি দেখে নেব। তোকে কতবার বলেছি যে আমার মেয়েটার সাথে বিয়ে দিয়ে দিই, বল না করবি? ভাই ভাবির সাথে আমি কথা বলি। শেফালি বেগমের হাতটা উৎসব নিজের হাতের মুঠোয় নিয়ে স্মিত হেসে বলল, কাশফিয়া আর আমার মাঝে তো ভাই বোনের সম্পর্কটাও ঠিক নেই ফুপি। সেখানে সারা জীবন ওর সাথে থাকার কথা আমি কখনো ভাবতেও পারি না। না আমি ওকে এই হিসেবে কখনো দেখেছি, না ও আমাকে দেখেছে। আমাদের দুজনের মাঝে কিচ্ছু মিল নেই। বিয়ের পর দেখবি সব ঠিক হয়ে যাবে বাবা। তোরা দুজন সারা জীবন আমার চোখের সামনে থাকবি, আমি একটু শান্তিতে থাকতে পারবো। এ হয় না ফুপি। আমি যেমন জীবনসঙ্গী আশা করি কাশফিয়া তেমন না, আর না কাশফিয়া যে মিস্টার পারফেক্টকে খুঁজে বেড়ায় সেটা আমি। ও যেমন জীবনসঙ্গী চায় তার একটা গুণও আমার মাঝে নেই, ঠিক তেমনি আমার কল্পনার সাথেও কাশফিয়া মেলে না। এটা হয় না ফুপি। আমি তোমাকে আগেও বলেছি যে কাশফিয়াকে আমি কখনো সেই হিসেবে দেখিনি। এই বিয়েটা কখনোই সম্ভব না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না, বিশ্বাস করো। তুমি তো জানো আমি তোমাকে আমার মার থেকেও বেশি ভালোবাসি। আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, এটাও তুমি খুব ভালো করে জানো। কিন্তু কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি জানি তুমি হয়তো ভাবছো এতে আমরা দুজনে সুখী হব, কিন্তু না, এমনটা করলে আমাদের দুজনের জীবনটাই নষ্ট হয়ে যাবে। বিয়েটা তো আর কোনো ছেলে খেলা না, তাই না? দুটো মানুষের মনের মিলই যদি না থাকে তবে সারাটা জীবন একসাথে সংসার করবো কি করে? শেফালি বেগম উৎসবের কথাটা বুঝলেন। সত্যি তো উনি নিজেই দেখেন কাশফিয়া উৎসবকে বিন্দুমাত্র পছন্দ করেন না, আর উৎসবের কখনো কাশফিয়ার প্রতি তিনি তেমন কোনো দুর্বলতা লক্ষ্য করেছেন। দুজনের মাঝে সামান্য ভাই বোনের সম্পর্কটাও ঠিক নেই। সেখানে সারাটা জীবন একসাথে কাটানোর সিদ্ধান্ত নেওয়ার কথাটা ভাবা হয়তো ওনারই ভুল। শেফালি বেগম আর এই নিয়ে কোনো কথা বাড়ালেন না, তিনি খাবার বাড়াতে চলে গেলেন। শেফালি বেগম চলে যেতেই তিনটে মানুষ এক প্রকার হামলে পড়ল উৎসবের উপর। নির্ভয় বিস্ময় ভরা কণ্ঠে বলল, এই তুই যদি ওকে পছন্দই না করে থাকিস তাহলে তখন বউ বলে ডাকলি কেন? আমি তো ভেবেছিলাম সত্যি তুই ওর প্রেমে হাবুডুবু খাচ্ছিস। নির্ভয়ের সাথে তাল মিলিয়ে বকুলও বলে উঠল, একদম ঠিক বলেছো। যখন পছন্দই করো না তাহলে তখন এমনভাবে কাশফুল কাশফুল বলে ঢং করছিলে কেন? হায় রে হরি, এদের ঢং দেখে জান বাসে না। ওদের দুজনের কথা শুনে উৎসব শব্দ করে হেসে উঠল। বকুলের দিকে একটু ঝুঁকে ওর গাল দুটো টেনে দিয়ে বলল, হায় রে হরি, তোমায় যে কি দিয়ে বানানো হয়েছে এটাই আমি ভেবে পাই না। তোমার হরি তোমার এই ডাক শুনলে গলে গিয়ে এতদিনে একটা প্রেম করিয়ে দিত গো বকুল ফুল। বকুল ভেঙচি কেটে বলল, ও হরি, এ তো হেসো না, হাসতে হাসতে না হলে কিন্তু আমার হরিবল হয়ে যাবে। বকুলের কথা শুনে উৎসবের হাসি আরো বাড়ল। নির্ভয় বিরক্ত হয়ে সেখান থেকে উঠে গেল। তিশান প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো উৎসবকে, সত্যি করে বলো তো ভাইয়া, ব্যাপারটা কি? বাইরে বললে বউ, অথচ ঘরে এসে বোন বলে স্বীকার করতে তোমার অসুবিধা হচ্ছে? আরে ভাই, তুমিও এদের মতো বোকা হলে? সে তো আমি এমনি মজা করি। দেখো না, আমি ওকে কাশফুল বলে ডাকলে ও কেমন তেলে বেগুনে জ্বলে ওঠে, আর ওকে জ্বালাতে আমার বেশ ভালোই লাগে। এর বাইরে কিছু না। তিশান সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো, সত্যি কিছু নেই? না ভাই, সত্যি কিছু নেই। উৎসব মির্জা নিজের অনুভূতি নিয়ে কখনো মিথ্যা বলে না।
যদি কাউকে ভালোবাসি তাহলে সেটা স্বীকার করার সৎসাহস আমার মাঝে আছে। এই অভ্যাসটা চিরকাল রেখো হে ভাইয়া, কেননা নিজের ভালোবাসার কথা স্বীকার করতে না পারলে সব থেকে বেশি কষ্ট নিজেরই হয়। এই যে বুকটা দেখছো না, ভীষণ ব্যথা হয় এখানে। যে প্রেমের আগুনটা শুরুতে জ্বলেছিল, ধীরে ধীরে সেটা একটু একটু করে পুড়িয়ে ছেড়েছে আমার পুরো বুকটা। একবার আমার বুকের দিকে তাকিয়ে দেখো না, আবার স্বীকার করার সৎ সাহস হয়নি, তাই পুরো বুকটা পুরো ঝাঁঝরা হয়ে গেছে। এই ঝাঁঝরা হয়ে যাওয়া বুকে কি এখনো সেই নামটা লেখা আছে, নাকি বুকের সাথে সাথে অনুভূতি আর নামগুলো পুড়ে ছাই হয়ে গেছে? উৎসবের প্রশ্ন শুনে তিশান হাসলো। এই ছেলে বলে কি, এ তো আর এক দুদিনের তৈরি হওয়া অনুভূতি না যে এত তাড়াতাড়ি মুছে যাবে। এই অনুভূতি তো অনেকগুলো বছর ধরে তিশানের মাঝে তৈরি হয়েছে। তিশান খুব যত্নে সেগুলোকে বাড়তে দিয়েছে, নিজের মাঝে লুকিয়ে রেখেছে। এই অনুভূতিগুলো পুড়ে যাওয়া, সে নামটা পুড়ে যাওয়া কি এত সহজ? তিশান তো কখনো সেটা পুড়তে দেবে না। নিজের সমস্তটা পুড়ে গেলেও সেই অনুভূতি আর সেই নামটা যত্ন করে এক জায়গায় রেখে দেবে। তার পুড়ে যাওয়া হৃদয়ের অংশের একটু ছায়াও লাগতে দেবে না সেখানে। আছে ভাইয়া, আছে, আর চিরকাল থাকবে সেখানে। আমি আজও একটু দাগ লাগতে দিইনি, শুধু লুকিয়ে রেখেছি। প্রকাশ করলে যে সেই নামটা কলঙ্কিত হবে, আর আমি তো সেটাতে হতে দিতে পারি না। সে যে খুব পবিত্র, আর তার মতন আমার ভালোবাসাটাও খুব পবিত্র। আর পবিত্র জিনিসগুলো লুকিয়ে রাখতে হয়, যেন সেগুলোর উপর কোনো দাগ না আসে। নির্ভীক ভাইয়া। ফোনে কথা বলার মাঝে কোনো মেয়েলি কণ্ঠের ডাক শুনে নির্ভীক পিছন ফিরে তাকালো। উষাকে দাঁড়াতে থাকতে দেখে একটু চমকালো। এরই মাঝে ফোনে কথা বলা শেষ হতে ফোনটা রেখে দিল। মারা প্রশ্নাত্মক গলায় উষাকে বলল, কিছু বলবে? হ্যাঁ বলতাম। না কিছু বলতাম না। নির্ভীক ভ্রু কুচকালো। উষার এমন উত্তর শুনে সে নিজেই দ্বিধায় পড়ে গেল। ঠিক করে বলো যে কিছু বলবে নাকি বলবে না। উষা বিড়বিড় করে বলল, বলতে তো চাই কিন্তু বলে উঠতে পারি না আপনার ভয়ে। শুনতে পাইনি, জোরে বলো। নির্ভীকের স্বাভাবিক কণ্ঠস্বর শুনে উষা চমকে উঠল। কোনো কারণ ছাড়াই ভয় হলো। তোতলানো কণ্ঠে বলল, দুঃখিত ভাইয়া, আপনাকে বিরক্ত করার জন্য আমি আসছি। কথাটা বলে উষা তড়িঘড়ি করে চলে যেতে নিলে নির্ভীক পিছন থেকে গম্ভীর কণ্ঠে ওকে ডেকে উঠল। ডাক শুনে উষার পাজোড়া আপনা আপনি থেমে গেল। এদিকে ফিরে দাঁড়াও। উষা বাধ্য মেয়ের মতন ঘুরে দাঁড়ালো। নির্ভীক শান্ত কণ্ঠে প্রশ্ন করলো, কি বলতে এসেছিলে বলো। আর আমি মানুষ, আমাকে দেখে ভয় পাওয়ার কিছু নেই। আসলে ভাইয়াদের সবাইকে দেখলাম কাশফিয়ার ঘরে বসে গল্প করছে, কিন্তু আপনি নেই। আপনাকে খুঁজতে খুঁজতে এখানে পেলাম। মানে আসলে জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনার কিছু লাগবে কিনা বা কোনো সমস্যা হয়েছে কিনা। না মানে আসলে বলছিলাম যে রাত তো অনেক হয়েছে, আপনার খিদে পেল কিনা, তাহলে পুপিকে বলবো খাবার দিতে। উষা যে কি বলতে কি বলেছে সেটা সে নিজেও জানে না। তার কথার কোনো যুক্তি সে নিজেই খুঁজে পেল না। নির্ভীক একটা হতাশার শ্বাস ফেল। মেয়েটার যে এখানে দাঁড়িয়ে থাকতে এখন অস্বস্তি হচ্ছে সেটা নির্ভীক বেশ ভালোই বুঝতে পারছে। হুট করে নির্ভীকের খেয়াল হলো যে উষার পরনে শাড়ি, অথচ আসার পরে উষাকে জামা পরে থাকতে দেখেছিল। মেয়েটা আবার একটু হালকা করে সেজেছেও। তাহলে কি উষার এখানে আসার উদ্দেশ্য নির্ভীককে নিজের এই সাজ দেখানো? নির্ভীক পুনরায় একটা হতাশার শ্বাস ফেলল। উষা অপরাধী কণ্ঠে বলল, ক্ষমা করবেন, আসলে আমি কি বলে ফেলেছি। তোমাকে কয়েকটা কথা বলার আছে উষা, সময় হবে শোনার? উষা চমকে প্রশ্ন করলো, আমাকে বলবেন? হ্যাঁ বলুন না, আমার যাওয়ার কোনো তাড়া নেই। নির্ভীক মুখে হালকা হাসি ফুটিয়ে তুলে বলল, জানো তো উষা, তোমার এই বয়সটা একসময় আমিও পেরিয়ে এসেছি। এই বয়সটাতে না আমাদের মাঝে আকর্ষণ জিনিসটা খুব বেশি কাজ করে। আমরা সব থেকে বড় ভুল করি এই বয়সটাতে নিজেদের অনুভূতির আসল মানেটা বুঝতে। যেমন ধরো, যে জিনিসটাকে আমাদের ভালো লাগে আমরা সেটাকে অনেক সময় ভালোবাসা ভেবে নিই, কিন্তু আমরা এটা বুঝি না যে দুটো অনুভূতির মানে সম্পূর্ণ আলাদা। জানো তো, আমারও এমন হতো, এটা সবার ক্ষেত্রেই হয়। এখন আমার বয়স বেড়েছে, আমি ওই সময়টা পার করে এসেছি। আমার এখন সেই সময়ের কিছু কথা মনে হলে খুব হাসি পায়।
আমি আমার ভুলগুলো উপলব্ধি করতে পারি এখন। যে জিনিসগুলো এখন আমার কাছে হাসির বস্তু, সেই সময় কিন্তু সেই জিনিসগুলো আমার কাছে বড্ড প্রিয় ছিল। আমি তখন ভাবতাম সেই জিনিসগুলোকে আমি ভীষণ ভালোবাসি, ওগুলো ছাড়া আমার চলবেই না। কিন্তু এখন আমি দিব্যি সেই জিনিসগুলো ছাড়া বেঁচে আছি। এমন অনেক কিছু আছে যেগুলোর অস্তিত্ব আমার জীবনে নেই, আবার কিছু কিছু বিষয় এমন আছে যেগুলো খুব সাধারণভাবে আমার জীবনে রয়ে গেছে। আমার কথাটার মানে কি তুমি বুঝতে পেরেছো?